সংবাদ, আমার সৈকত কখনো এমন অন্যায় কাজ করতে পারে না, কখনোই না। ওরে হতভাগা সৈকত, আমার বাঁচার শেষ আশাটুকু তুই এমনি করে চুরি করে চলে গেলি ভাই। ওরে হতভাগা, সত্যি আমার আখানা বুক ভেঙে দিয়ে গেল। আমি যে তোর মুখের দিকে তাকিয়ে আমার সেই ভাঙা বুকখানা ভরিয়ে রাখার চেষ্টা করতাম ভাই, সেই স্বপ্নটাও তুই ভেঙে দিলি ভাই। হে ঈশ্বর, এবারে তুমি আমায় মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। কোথায় পাবে সাগর এই ভব সংসারে? দেখি দেখি তোমার কি হয়েছে সাগর, তুমি ওভাবে পড়ে আছো কেন? ওঠো ওঠো সাগর। কার্গিল যুদ্ধের বিজয়ী সৈনিকগণ জীবন যুদ্ধে পরাজিত হয়ে মুখ থুবড়ে পড়ে গেছে, মাথা তুলে দাঁড়ানোর শক্তি সে কোথায় পাবে কাকা বাবু? কিন্তু যতক্ষণ দেহে প্রাণ আছে বাঁচার জন্য শেষ লড়াই তোমাকে চালিয়ে যেতে হবে সাগর। তাহলে কিসের মানুষ তুমি, কিসের সৈনিক? কিন্তু আমার সাহস শক্তি সবই হারিয়ে গেছে কাকা বাবু। কিন্তু এখন বিশ্বাস তো হারায়নি বাবা, সেই বিশ্বাস শত্রুকে হাতে তুলে নিয়ে জীবন গড়ার খণ্ডে এগিয়ে যেতে হবে। কাকা বাবু, যেমন করে আমি এগিয়ে চলেছি আমার এই জরাজীর্ণ বিশ্বাসকে বুকে চেপে রেখে আমার একমাত্র মেয়ের সুখের সন্ধান করতে। কি বললেন কাকা বাবু? রজনীর সুখের সন্ধান করতে? হ্যাঁ কাকা বাবু, রজনী কি তার বড় লোক শাশুড়ি পরের বলে হাত থেকে বাঁচাতে আজকে আমার প্রয়োজন 10 ভরি সোনা, আরে 50,000 টাকা। যুগের সুশব্দ মানুষ, বড় হারে যুগের মনুষ্যত্বের বিচার, একটা অসহায় মেয়ের জীবনের চেয়ে টাকার সোনার খবর যাদের কাছে বেশি হয় তারা শুধু মানুষ নয়, বছর মাথা। বাবা সাগর, এখন আমি কি করবো বলতে পারে বাবা? উপায় উপায় আমার তো জানা নেই কাকা বাবু, কিন্তু আমার মনে হয় দুজনে তো আমরা চোখ যন্ত্রণায় তপ্ত করে পারে যে জীবনের প্রতি কারো কোনো সহানুভূতি নেই, সে অবহেলিত উপেক্ষিত জীবনটাকে বাঁচিয়ে রেখে কি লাভ কাকা বাবু? তুমি কি বলছো? না বলে যাই হাসতে পারছি না কাকা বাবু। যে সাগর একদিন আদর্শে দীক্ষিত হয়ে তার ভাই বোনকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল, সেই সাগরের মান সম্মান হাত কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে কাকা বাবু। সতীর মতো আমার সৈকত আর চিরদিনের মতো হারিয়ে গেল। হারিয়ে যায়নি সাগরটা, হারিয়ে যায়নি। সৈকতকে আবার আমি আপনার কাছে ফিরিয়ে দেব। যাকে মিথ্যে অপরাধে জেলে পাঠালে তার জন্য হঠাৎ তোমার এত দয়া উঠলো কেন শান্তনু? দয়া নয় সাগরদা, দয়া নয়, কর্তব্য আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। বাবা অতনুর আকার ইঙ্গিতে প্রথমে আমি বুঝতে না পারলেও পরে আমি জানতে পারলাম যে সৈকত সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ? হ্যাঁ নির্দোষ, এবং এসবের জন্য একমাত্র দায়ী ওই সিরাজ আফ্রিদি। হ্যাঁ, ওই শয়তানটাই আমার ভাই অতনুকে বিপথে চালিত করেছে। ওই ক্রিমিনালটার জন্য আমার ভাই অতনু লাইফটা নিরাশার অন্ধকারে হারিয়ে গেছে। শান্তনু, কিন্তু যখন আমি সবকিছু জানতে পারলাম তখন দেরি হয়ে গেছে। আমার সৈকত নির্দোষ হয়ে জেল কাটবে? এ তোমাদের কেমন বিচার শান্তনু? আইনের মিথ্যে প্রমাণিত বিচারের জন্য দায়ী সাগরদা। যেমন আমি আসল অপরাধীকে আমার চোখের সামনে দেখেও আমি তাকে কাছে পেয়েও প্রমাণের অভাবে আমি তাকে অ্যারেস্ট করতে পারছি না। তাহলে কি শান্তনু শাস্তি পাবে না? শাস্তি পাবে। ওই শয়তানটা আমার সত্যকে কলঙ্কিত করেছে। আমার ভাই অতনুর জীবনটা নষ্ট করে দিয়ে নিরপরাধী সৈকতকে আমার কাছ থেকে অনেক অনেক দূরে সরে নিয়ে গেছে।
ওই জানোয়ারটার প্রাপ্য শাস্তি আমি ওকে নিজে হাতে দেব। তবে তার আগে ওই শয়তানটাকে আমি ছলে বলে কৌশলে পথে ভিখারি বানিয়ে ছাড়বো। না কাকা বাবু না, ভগবান নেই এই আধুনিক যুগে। সেই ভগবান কারা জানেন? যারা আপনার আমার মতো অজস্র মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তুলেছে 7 মহলা ইমারত, যারা জীবন্ত মানুষের অস্থি দিয়ে বাজিয়ে চলেছে জলতরঙ্গের বাজনা, যারা ভোটের টক্করে সমাজ ব্যবস্থা তছনছ করে চালিয়ে যাচ্ছে কালো টাকার কারখানা, যারা শুনতে পায় না, দেখে দেখতে চায় না, সেই সব কোটিপতি ভগবানদের কাছে আর কোনো আবেদন নিবেদন নয়, আর কোনো প্রার্থনা নয়। মেহনতি মানুষের সর্বশক্তির প্রচন্ড হারালে তাদের খুশি রোড তালিকা চুরমার করে তাদের বুকে লাথি মেরে বুকের পাঁজর ভেঙে দিয়ে কায়েম করতে হবে শান্তনু, মেহনতি মানুষের ন্যায্য অধিকার। শয়তান ফিরাজ আফ্রিদি, এইবার দেখবো আমার হাত থেকে কি তোমাকে বাঁচানো যায়। বাঁচতে চাস তো এই দলিলে সই কর। না, আমার স্ত্রীকে জিজ্ঞেস না করে আমি এই দলিলে সই করব না। স্ত্রী, তুই তো অনেক কিছু শিখে নিয়েছিস রে উল্লু। বউ শব্দটা তোর মুখে আজ স্ত্রী হয়ে গেছে। আরে কেন হবে না, কেন হবে না? তুই আর ছোট মা মিলে ওই শকুন মামার সাথে মিলেমিশে রাতের পর রাত আমাকে চাবুক মেরে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে জানোয়ার বানিয়ে দিতে চাইছিলি, আর ভেবেছিলি অমানুষের মতো চুরি ডাকাতি চিন্তা করতে গিয়ে পুলিশের হাতে আমার জীবনটা শেষ হয়ে যাবে, তাই না? তোর বুদ্ধি তো হেব্বি খুলে গেছে দেখছি। কেন কেন খুলবে না রে, কেন খুলবে না? সেই হতে চিন্তা করতে গিয়ে পৃথিবীর সব থেকে দামি রত্নটা আমি ছিঁড়ে নিয়ে এসেছি রে। দামি রত্ন, হ্যাঁ দামি রত্ন। দামি রত্ন মানে কহিনূর? না না, আমার স্ত্রী তোদের দেওয়া সেই বিষাক্ত ইঞ্জেকশন সে ছুড়ে ফেলে দিয়ে সে তার আদর যত্ন আর সেবা দিয়ে আমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। তাই নাকি? তা সারা রাত তোর বউ বুঝি ওইভাবে তো ট্রিটমেন্ট করে? করবেই তো, করবেই তো, কারণ সে যে আমার রাতে রজনীগন্ধা আর ভালোবাসার সৌরভ দিয়ে আমার বেঁচে থাকার স্বপ্নটাকে সে নতুন করে জাগিয়ে তুলেছে। তাই তো তার সেবায় সম্পূর্ণ আজ সুস্থ স্বাভাবিক। তাই তোদের কাউকে আজ আমি ভয় পাই না। এই আমি তোকে শেষবারের মতো বলছি রে কুত্তা, এই দলিলে সই করবি কি না? আমিও তোকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি রে কুত্তা। বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান দিতেছে। সম্মান দিবি? হ্যাঁ। সম্মান তাহলে নে সম্মান। এই নে তোর যোগ্য সম্মান। নে, নে, নে। এ কি রজনী? বৌদি বলে ডাকতে হয় সেটাও তুই শিখিসনি। বৌদি বল, বৌদি বল রে জানোয়ার, বৌদি বল। কি আমি জানোয়ার? হ্যাঁ, জানোয়ার। তার স্বার্থের অহংকারী তুমি মত্তহীন জানোয়ারি করছো, কিন্তু তোমার মনে জানা নেই যে জানোয়ারের দুঃসাহসের চেয়ে একজন মানুষের সৎ সাহস অনেক বেশি। ওকে ওকে তুমি ছেড়ো না রজনী, ওকে তুমি ছেড়ো না। আমার সম্পত্তি লিখিয়ে নিতে আজ আমাকে চাবুকের পর চাবুক মেরেছে। ওকে তুমি উচিত শিক্ষা দাও। আমার কাছে কতদিন শিক্ষা পাবে? এতদিন তোমার পেটে চাবুক মেরে যে হাতে সুখ এনেছে, আজ তুমি চাবুক মেরে বুঝিয়ে দাও রক্ত ঝরার জ্বালা কত ভয়ঙ্কর। তবে তাই হোক রজনী, তবে তাই হোক। এতদিন ওরা আমাকে অসুস্থ সামাল সাজিয়ে রাতের পর রাত চাবুকের পর চাবুক মেরেছে, আর উল্লুক সুয়ার পাচার কুত্তা বলে ঠাট্টা বিদ্রুপ করেছে। আজ এই চাবুক ওর পিঠে মেরে আমি বুঝিয়ে দেবো আমি উল্লুক সুয়ার পাচার কুত্তা নই, আমি এই বাড়ির বড় ভাই। তুমি এসেছো মা, তুমি না এলে ওরা হয়তো আমাকে খুনই করে ফেলতো। এই হাত ছাড়ি পাগলাটাকে আমার ছেলে পিছনে লেলিয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে মজা দেখছিস? ও যদি আমার ছেলেকে মেরে ফেলতো তাহলে দাদা একটা সত্যিকারের মহৎ কাজ করতো।
কারণ কারণ ছোটদা হলো এই সংসারে একটা ক্যান্সার, আর ক্যান্সারে অ্যান্সার একটাই, উপযুক্ত অপারেশন করে তাকে পুরো সাইজ করে ফেলা। কি বললি? যারা অন্যায় করে তাদের হয়ে কথা বলতে তো লজ্জা করছে না? যাতে তোমার এই পাওয়া উচিত মা। কি বললি? চেঁচিও না। এই ছোটদা যখন এই মানুষটা সর্বাঙ্গে চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিত, তখন তো তুমি এত দরদ নিয়ে ছুটে আসতে না মা। অথচ অথচ দাদা তো তোমাকে মা বলেই ডাকে। একটিবারের জন্য তোমার মাতৃ হৃদয়কে জিজ্ঞাসা করো তো মা, সৎ ছেলে বলে বড়দার জীবনের কোনো মূল্য নেই। আর এই ছোটদা তোমার পেটের সন্তান বলে এই সামান্যতেই তো অস্থির হয়ে পড়ছো। বলে সামান্য কি বলছিস? আর একটু হলে তোকে একবার খুন করে ফেলতো। খুন নয় মা, বারবার খোঁচা দিলে ধরা সাপ বুঝে ফোনা তোলে, সেটাই আমি আপনার ছেলেকে বুঝিয়ে দিলাম। ধরা সাপ নয় মা, ধরা সাপ নয়। এতদিন আমরা একটা কাল সাপ পুষেছি, আর সেই কাল সাপ একটা কাল নাগিনীকে ঘরে এনে তুলেছে। এদের দুজনকে না তাড়ালে এবারে হয়তো আমাদের এই ছবল খেয়ে মরতে হবে। তাড়াবো, কান্নাগ আর কান্নাগিনী ওই দুটোকে আমি বাড়ি থেকে তাড়াবো। এত দিনে গেলে তোমার সুবুদ্ধি হয়েছে। তাড়াও তাড়াও, যদি ভালো চাও তো এই দুটোকে আজই তাড়াও। আজ নয়, আমি এক্ষুনি এই দুটোকে বাড়ি থেকে তাড়াবো। বাবা বাবা কি বলে বাবা, আমাদের তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিবে বাবা? হ্যাঁ, তোমাদের এই বাড়ি থেকে তাড়াবে এমন বুকের ফাটা আছে কার? বাবা আমি তুমি যে এই সংসারের কুললক্ষ্মী মা, তোমাকে তাড়িয়ে এই সংসারের ক্ষতি আমি করতে পারি না। তার মানে তুমি বলতে চাও আমরা এই সংসারের বিষধর নাগ আর কান্নাগিনী? তাই তোদের আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, নাচতে যদি চাস তাহলে অন্য কোথাও গিয়ে নাচ, আমার সংসারে আর আমি তোদের এই নাগ আর নাগিনীর পলয়নাচল চলতে দেব না। এইবার বুঝেছি এই হারাম যদি কার সাহসে আমার মুখে মুখে তর্ক করে, কার সাহস পেরে এই কুত্তাটা আমার ছেলেকে খুন করতে চায়। কে কাকে খুন করতে চায় রে দিদি? তুই এসেছিস ভাই, এই পুরো ভাবটা ওরই সাহসে আমার ছেলেকে খুন করতে চেয়েছিল। আই ভোলা বোন কই কি, আমি এতদিন ধরে এত চিকিৎসা করার পরও ছোটটা আমার পাগল হয়ে গেল। না মামা না, আজ আমি পাগল নই, আজ আমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। আরে পাগল কি আর নিজেকে পাগল বলে? তবে তুই ভাবিস নেই, ইঞ্জেকশন আমার পকেটে আছে, এইটা পুশ করলে 5 মিনিটের মধ্যেই তো সমস্ত পাগলামি শেষ হয়ে যাবে। ছোটদাকে ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই মামা, কারণ ওটা ছোটদাকে দাও। আর ছোটদা দেখছি আজকাল বেশি পাগলামো শুরু করেছে। বলিস কি রে? ও ঠিকই বলেছে, তোমাকে আরো দয়া করে ওই প্রভাতের চিকিৎসা করতে হবে না, ওর জন্য যতটুকু যা দরকার তা ওই বৌমাই করবে। আই ভোলা বোন কয় কি, শোনো শকুনি মামা আর শোনো গান্ধারে জননী, তোমাদের ভয়ঙ্কর অহংকার থেকে আজ আমি মুক্তির সাহস পেয়েছি। আবার যদি নতুন করে আমাকে পাগল সাজানোর চেষ্টা করো, তাহলে তোমাদের আমি একে একে গলা টিপে খুন করবো। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, চলে উদ্ভিদের মন্ডল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারী রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। ওরে ওরে ওরে, ছোটটাকে ধর, ওর ঘাস মধ্য পাগল হয়ে গেছে, ওর হাতে পায়ে বেড়ি পড়াতে হবে। বেড়ি পেতে পড়াতেই হয় বাবু, তাহলে আপনার এই আদরের বোন আর ভাগ্নেকে পড়ান। তোর বড় বার বেড়েছিল হারাম জাদি, তুই চুলের মোড়তে গেলে তোকে এই বাড়িতে তাড়াবই। কাজটা মনে এত সহজ হবে না মা, কারণ আপনার ছেলে বিয়ে করে আমাকে এই বাড়িতে এনেছে, তাই এই বাড়িতে থাকা আমার নৈতিক অধিকার। সেই অধিকার থেকে যদি আমাকে বঞ্চিত করার চেষ্টা করেন, তাহলে আমার একটা মাত্র অভিযোগে আইন আপনাকে চুলের মুঠি ধরে হিল করে টেনে নিয়ে যাবে। তখন কিন্তু হাজার চোখের পানি ফেললেও এই চিলের ঘাড়ি ঘোরানোর হাত থেকে আপনি রেহাই পাবেন না। কাজেই চিন্তা ভাবনা করেই পথ চলবে। ওই ভোলা বোন কয় কি, তোমার চালায় উল্টে গেছে মামা, কিস্তি মাত করার আগে এবার নিজের খুঁটিটি সামলাও। সুদীপ, নিজের আপনজনদের বিরুদ্ধে কথা বলতে তোর লজ্জা করছে না? বরং তোদের এই আপনজন ভাবতে
আমার লজ্জা করছে। কি বললি হতভাগা? বেশি কিছু বলতে না চাইলেও একটা দামি কথা বলছি, মন দিয়ে শোনো। আর যদি তোমরা কখনো এই দাদা বৌদির ক্ষতি করার চেষ্টা করো, আমি কিন্তু তোমাদের ছেড়ে দেব না। কথাটা মনে রেখো। ওই হাসতে তোমার লজ্জা করছে না? এতকাল এই সংসারে সর্বনাশের তাণ্ডব করতে যখন তোমার বিন্দু মাত্র লজ্জা করেনি, তখন আমার এই বাহাতে লজ্জা করবে কেন? তবে আর কি, এবার প্রাণ খুলে আনন্দ করো। করবেই তো। আজ যে আমার সবচেয়ে আনন্দের দিন, এই দিনটার জন্যই যে দীর্ঘ 22 বছর ধরে অপেক্ষায় ছিলাম। আমার মনময়ী মা যে এই সংসারকে এক মন্দির করে গড়ে তুলেছে, আমার পিতৃত্বের প্রথম স্বীকৃতি ওই প্রভাতের জীবনে সুখের সূর্যোদয় ঘটিয়ে তাকে প্রভাত করে গড়ে তুলেছে। আর সেই প্রভাতে এই বাড়ির যোগ্য বড় ছেলে হয় তোকে শাসনের চাবুক মেরে মানুষ করে গড়ে তুলবে। না, ওই ইডিয়েট জানোয়ারটাকে এই সংসারে কর্তৃত্ব করতে দেব না। এই সংসারের মালিক হবে আমার ছেলে প্রদীপ। মালিক কাকে বলছো ভয়ঙ্করী? মালিক কাকে বলছো? ও এখন এই সংসারের কাকশালী। কাকশালিকের মতো আজ থেকে ওকে খুঁটে খুঁটে নিজের পেটের ভাত জোগাড় করতে হবে। কি বললে তুমি? ঠিকই বলেছি। তোমার ওই আদরের দুলাল প্রদীপ যদি এখনো তার নিজের ওই চরিত্র সংশোধন না করে, ওকে আমি ত্যায্য পুত্র করব। একটা পাগলা ছেলের জন্য আপনি এমন একটা হিরের টুকরো ছেলেটাকে পথে বসালেন। আমি জানতাম মামা, আমি জানতাম এই বাবা নামক লোকটা একদিন এই কথাই বলবে। আজ আমার মনে সত্যি প্রশ্ন জাগছে, এই লোকটা সত্যি সত্যি আমার নিজের বাবা তো? ওই প্রশ্নটা তোর ওই নিজের মাকে জিজ্ঞেস কর বাবা। তোর মায়ের তোর ওই প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবে। শুনলি ভাই, ওই বুড়ো সুগন্ধের কথা শুনলি তো? কই না তো, এমন কথা আবার আমায় শুনতে আছে নাকি? আমাদের কি হবে রে কৈলাস? সত্যি কি আমাদের মা ছেলেকে পথে বসতে হবে? আরে ভাগ্যে থাকলে তাই হবে। তাই যদি হয় তাহলে সবার আগে আমি ওই বুড়ো ফার্মটাকে খুন করব। আই ভোরামন কয় কি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমা পণ্যে গৃহী সর্বদেবতা। সেই পিতা অর্থাৎ বাবাকে কি খুন করার কথা বলতে আছে রে বোকা? এই বুড়োটাকে বাবা বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে মা। বাবাকে বাবা বলে ভাবতে ঘৃণা হলেও বাবার সম্পত্তিটাকে যেন আপন ভাবতে ঘৃণা করিস নি ভাবত। কারণ যতদিন বাবার সম্পত্তি বাবারই থাকবে, ততদিন ভক্তি গদগদ কণ্ঠে বলবি পিতা স্বর্গ পিতা ধর্ম। আর ছলে বলে কৌশলে যে কোনো ভাবে ওই সম্পত্তিটাকে নিজের হাতের মুঠোয় ছিনে এনে বলবি টাকা স্বর্গ টাকা ধর্ম টাকা হি পরমন্তপ। এই দেখ, তোর শাশুড়ির দাবি মতো আমি টাকা এনেছে বরপনের 25,000 টাকা। ওই 25,000 টাকা তোমার বাবা কি তার মেয়ের জন্য ভিখারি পাঠিয়েছে? এমন কথা বলবেন না মাসিমা, এমন কথা বলবেন না। ভিটে মাটি বিক্রি করে এই টাকাটাই পেয়েছি। বাবা বলেছেন এই সামান্য টাকা শোধ দিয়ে অন্তত দিদিকে একটু সান্ত্বনা। কাকে আর সান্ত্বনা দেবে বাবাজি? তার আগেই কি সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমার দিদি? আপনারা কেউ কিছু বলছেন না কেন? বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে বাবাজি। আরে দেখছো না আমার দিদি আর ভাগ্নে শোকে দুঃখে কেমন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কি আমার দিদিকে আপনারা এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন? ছি 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 ছি, অমর লক্ষ্মী প্রতিমা কি কেউ কি তাড়াতে পারে বাবাজি? আমার পাগল ভাগ্নের পাগলামের ঝোঁকে তোমার দিদিকে এমন রং ধোয়াই দিয়েছে
যে সে একেবারে পাগল। ও রাবণ কারে কি কয়, না না না, পাগল নয়, পাগল নয়, একেবারে পাগলিনী হয়ে গেছে। হ্যাঁ, তোমার দিদি পাগলি হয়ে গেছে। ঈশ্বর, তুমি কি করলে? আমি বাবাকে গিয়ে কেমন করে বলবো যে দিদি পুরোপুরি পাগল হয়ে গেছে, পাগল। এর জন্য তুমি ভেঙে পড়ো না ভাই, তোমার এই টাকা দিয়ে আমরা বৌদির উপযুক্ত চিকিৎসা করাবো। তাই করুন দাদা, তাই করুন, যেমন করে পারেন আপনারা আমার দিদিকে সুস্থ করে তুলুন, নইলে নইলে আমার বাবা হয়তো আর বেশি দিন বাঁচবে না। আপনারা আপনারা একটি বার আমার দিদির কাছে নিয়ে যাবেন। আমার দিদিকে আমি একটু চোখের দেখা দেখবো, চোখের দেখা চাইলো আমার জামাই বাবু অর্থাৎ তোমার দিদির শ্বশুর মশাই আর তোর গুণধর ছোট ছেলে তো তোমাকে দেখতে দেবে না। দেখতে দেবে না মানে? আরে দেবী কেমন করি? ওই পাগল স্বামীর হাতে মার খেয়ে তোমার শ্বশুর ও তার ছোট দেওরের মানসিক অত্যাচারী অতিষ্ঠ হয়ে মেয়েটা একেবারে বদ্ধ পাগল হয়ে, আর সেটা যাতে ধরা না পড়ে তাতেই তার বৌমাকে ওরা হাতে পায়ে বেড়ি বঁধিয়ে তো তালাবদ্ধ ঘরে ফেলে রেখেছে। দেখে মেসো মশাইকে আমরা সৎ এবং ভদ্রলোক বলেই ভাবতাম, কিন্তু আজ শুনে মনে হচ্ছে শুধু অসতই নয় বাবা, চরিত্রহীন একটা। লজ্জার কথা কি বলবো বাবা। ওই বুড়ো ভাবটা বৌমাকে যখন তখন কুপ্রস্তাবে করতো, বৌমা রাজি হয়নি বলেই তো এই তার এই পরিস্থিতি। শয়তান, সত্যবাদক আগলে, তোমাকে আমরা ছাড়বো না। তোমাকে আমরা বধূ নির্যাতনের মামলা করব, তোমাকে আমরা জেলের খানি টানিয়ে ছাড়বো। বাবাজি, দয়া করে আপনারা আমার দিদির দিকে নজর রাখবেন। আমার দিদির যদি কিছু হয়ে যায় মামা বাবু, আমার দিদির যদি কিছু হয়ে যায় আমরা কেউ বাঁচবো না, কেউ বাঁচবো না মামা বাবু, কেউ বাঁচবো না। আমার মনে হয় তুমি চাল বুঝে বড়ের চালে কিস্তিমাত করেছো মামা, কিন্তু সাবধান, দেখো উল্টে যেন নিজেই কাত না হয়ে যাও। আই হোরান কয় কি? তোর হেয়ালে আমরা বুঝতে পারছি না ভাই। তাহলে আসলে কথা নয়, শোন, ওই রজনীকে বদ্ধ পাগল বানাতে হবে। কিন্তু কিভাবে? সেটাই তো ভাবছি, কিভাবে 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 কিভাবে। হ্যাঁ, পেয়েছি। যে আইডিয়াটা দেব তার মূল্য কিন্তু এই 25,000 টাকারও কিছু কম নয়। হ্যাঁ, হাসছে, আমার জিंदगी বরবাদ করে দিয়ে শয়তানটা দিল খুলে হাসছে। নেই, হরগিজ আমি আমার জিंदगी বরবাদ হতে দিবে না। আমি বহুত বহুত দূর চলে যাব। তুমি যেতে চাইলেও বস তোমাকে কিছুতে যেতে দেবে না রজ্জাক। क्यों मैम साहब? जो आदमी इंसान बनते चाहे उसको अपने जोर को शैतान बने रखबेन। তোমার নসিব যে তোমাকে আজ শয়তান বানিয়ে দিয়েছে রজ্জাক। नहीं मैम साहब, ये बात हमें बिल्कुल मानबे ना। जिस दिन पुलिस हमारे पीछे लगी छिलो उस दिन यह छुपना मेरा सबसे बड़ा गलती हो गए। রজ্জাক, आप विश्वास करें मैम साहब, ये काम मुझे बिल्कुल अच्छा नहीं लगता। बॉसेर हाथे इज्जत हारिए लड़की गुलो যখন আগে রাশি বেলে আমার দিলে তখন বইয়ের তসবিরটা ভেসে ওঠে मैम साहब। রজ্জাক, রজ্জাক তুমি जो हाथे আমি বইনকে বেজ্জতি का बदला लेते साला कॉन्ट्रैक्टर को खत्म করেছি। মাঝে মাঝে ওই হাত দুটোই আমার বেসামাল হয়ে যায় मैम साहब। মনে হয় কন্ট্রাক্টর মাফিক ওই শয়তান को भी আমি अपना हाथों से ক্লোজে ক্লোজে, আরে ক্লোজে ক্লোজে, আই মিন হাতটা
শুনলে আরে ওটাতে লেন্সের বাইরে চলে যাচ্ছি ডাইরেক্টর সাহেব আরে বাবা অ্যাক্টিংটা কি তো সোজা ব্যাপার কে যে কেউ করবো বললেই হয়ে যাবে ওটা একটা সাধনা সাধনা বুঝলে ডাইরেক্টর সাহেব আরে তোমার তো ডায়লগে ঠিক মতো থ্রোয়িং হয়নি আর অ্যাকশন দেখে মনে হচ্ছে যেন এক গুহাবাসী এক আদি মানব একটা জানোয়ারের পিছনে তাড়া করছে अब ठीक बोलेছেন डायरेक्टर साहब हम एक तो जानवर को पीछे ताड़ा করছি जिस दिन वो जानवर को हम खत्म करते পারবে আমার দিলের तमाम মাস बिल्कुल पूरा হয়ে যাবে দেখো কাণ্ড এটা কোনো ডায়লগ থ্রোয়িং হলো ওটা ওর জীবন নাটকের ডায়লগ। ওই ডায়লগ হৃদয়ঙ্গম করার মতো হৃদয় তোমার নেই। আরে দেখো কাণ্ড আমার হৃদয় না থাকলে তোমার হৃদয়ের সঙ্গে আমার হৃদয়ের বিনিময় হলো কেমন না না ডাইরেক্টর সাহেব, হৃদয় বিনিময় হয়নি। ওটা ওটা শুধু মনের ফুল। তাই তাই একটা কথা বলে যাই ডাইরেক্টর সাহেব, আপনি অন্যকে অভিনয় শেখাতে গিয়ে আপনার নিজের জীবনের ডায়লগ, আপনার জীবনের সংলাপ সব ভুলে গেছেন। দেখো কাণ্ড কি সব চাতা বলে গেল মেয়েটা। আরে আমি নাকি জীবন নগ্রবের নাটকেই ভুলে গেছি। কি হালাটা কি হালা কে তোমরা বলি বলো ও কীর্তিমানি, কি হলো মন্দাকিনী বলি বল মালা ওই পুরা দামড়াটা বলে কি শোনো বলে কে আমরা আমরা হেজিরা গো বাবু হেজিরা। কিন্তু এখানে এসেছো কেন? আমরা সিনেমায় নামবো গো বাবু, সিনেমায় নামবো। দেখো কাণ্ড তোমরা সিনেমায় নামবে কেন নামবে না বাবু? শুধু কি বড় লোকের বাড়ির মেয়ে বউরা সিনেমায় কমর দোলাবে? হিজড়া বলে কি আমাদের সিনেমা করার শখ নাই? আরে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। না বাবু ওইসব বোঝানোর কোনো দরকার নাই। আমরা ওই মেয়ে মানুষগুলোর মতো সিনেমায় অভিনয় করব, আর ওদের মতো আমরা এইভাবে কোমর দুলিয়ে গাইব। সোহাগ চাঁদ বদনে ধনে নাচতা দেখে, সোহাগ চাঁদ বদনে ধনে নাচতা দেখে, সোহাগ নাচতা দেখে, সোহাগ নাচতা দেখে, সোহাগ নাচতা দেখে, সোহাগ চাঁদ বদনে ধনে নাচতা দেখে, সোহাগ চাঁদ বদনে ধনে নাচতা দেখে। নাচে ব্রজের কানাই তেমনি নাচে রাধা, এমন তোকে বানাবো আজ এই আসরে গাধা। যেমনি নাচে ব্রজের কানাই তেমনি নাচে রাধা, ওই শালা ভোলা নাচে না করো কানাই বালাঞ্জার বাদালে ধরি লাচাতা দেখি, সোহাগ চাঁদ বাদালে ধরি লাচাতা দেখি, বালা নাচতা দেখি, বালা নাচতা দেখি, সোহাগ বাদালে ধরি লাচাতা দেখি, সোহাগ চাঁদ বাদালে ধরি লাচাতা দেখি, সোহাগ চাঁদ বাদালে ধরি বলি ওলে ও মন্দাকিনী বলি তুই যখন লজ্জায় ওইদিকে মুখ ঘুরে দাঁড়িয়েছিস কেন রে? লজ্জা এলো কীর্তিমণি, লজ্জা। আমি না ওই বুড়া দামড়াটাকে ভালোবেসে ফেলেছিলাম। দেখো কাণ্ড কি অসভ্যতা। অসভ্যতা নাই গো বাবা, অসভ্যতা নাই। আমি না তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমরা না দুজনেই তোমাকে বিয়ে করবো। একদম কথা বলবে না। ভাগো ভাগো বলছি। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ, ঘাড় ধাক্কা কেন গো বাবু বলি, ঘাড় ধাক্কা কেন? এসেছি যখন একটু নাচ গান করেই যায় নাকি বলি? কাকেলি লাচকান করবি লো কীর্তিমণি, এখানে যে খোকা খুকি নাই। আরে তাতে কি হয়েছে না, তাতে কি হয়েছে? আমরা না হয় এই ছেড়ে কোকাটাকে একটু নাচিয়ে যাব। বলে কি হলো না, কি হলো? বলে কোকা হলো
কি হাওয়া আমার কলে দলে সোনার লবণে আমার কলে দলে সোনার লবণে আসতে দেরি হলো বলে বেজার হইয়ানে হলো বলে বেজার হইয়ানে আমার কলে দলে সোনার লবণে আমার কলে দলে সোনার হাসি মুখে ধরে খোপা হিজড়ে বিদায় করো নাই তোরে বাজার হইয়ারে আমার কোলে দলে সোনার নীলা গানে আমার কোলে দলে সোনার গানে আমার ঢের ঠোকা ঢের বাবার কোনো ব্যাপার নেই, ওরা আমার বিজনেস পার্টনার আছে। হ্যাঁ আমি মিস্টার গোয়েঙ্কা। আমি মিস চাওলা। পুলিশের চোখকে ধুলো দিতেই এদের এই হিজড়ের ছদ্মবেশ। দেখো কাণ্ড। আর আপনারা যে এই বেশে আসছেন সেটা আমি অনেক আগেই আমার ওই এজেন্টের মারফত আমি জেনে নিয়েছি। তা আপনারা কি এখন ওই আর কি বলবো, এখন মুখ ঢেকে রাখবেন? এটা আমাদের হেডকোয়ার্টারের নির্দেশ মিস্টার আফ্রিদি। আচ্ছা ওকে ওকে ওকে, তাহলে আমরা ওই বিজনেসের ব্যাপারটা আবার ওই তাহলে মিটিয়ে ফেলা যায় নাকি? হ্যাঁ এখন আমরা আপনাকে যে কোয়ালিটি হিরে দেবো তার মার্কেট প্রাইস কমসে কম 10 কোটি টাকা। কিন্তু আপনার জন্য লাগবে মাত্র 5 কোটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নিন 5 কোটি। থ্যাংক ইউ। হ্যাঁ এবার দেখি ওই আপনার ওই হিরেটা। হ্যাঁ হিরে কে তোমরা? তোমার কালো ঠান্ডা বন্ধ করে দিয়ে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি সেই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি। আর আমি তোমার কামনার আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়া সতী। তাহলে মিস্টার গোয়েঙ্কা অনেক আগে পুলিশের হাতে ধরা পড়েছে, আর সেই নামে তোমাকে ধোকা দিয়ে তোমার উপর আমরা আর একটা আঘাত হানলাম। মিস্টার ব্যানার্জি, ইচ্ছে করলে এখনই আমি তোকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু না মিস্টার আফ্রিদি, ও তো বোকা অফিসার আমি নই। আর যতক্ষণ না সেই প্রমাণ পাচ্ছি ততক্ষণ এমনি ভাবে আমরা তোমার ক্ষতি করে যাব। গুড বাই মিস্টার আফ্রিদি। কি হলো কি হলো বলি কি হলো? যান ওদের কুইক ফলো করুন, যান আর সঙ্গে ইয়াসিন আর কাল্লুকে। ওকে স্যার। ইয়াসিন, কাল্লু, ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি, শালা তুমি কেমতে লেজে ছবল দিয়েছ। এবার তো তোমাকে ছবল বারবার আমি ছবল দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত হতেই হবে। আর তার সঙ্গে সেই স্বামী হারামজাদি সতী নেমো হারামিটাও মরবে। ফিরে নিয়ে যাবো শয়তান সিরাজ আফ্রিদি চূর্ণ করে, আমি আমার সতীকে ফিরিয়ে নিয়ে যাব। কি বললি রাসকেল? এই শালা শয়তান সিরাজ আফ্রিদি শয়তানি তুই চূর্ণ করে ফেলবি? তার মানে তুমি সেই লম্পট সিরাজ আফ্রিদি
সে তোর সতীত্বটা চিবিয়ে চিবিয়ে খেয়ে একটু একটু করে তাকে চিপড়ে বানিয়ে সতী থেকে একেবারে ঝিলিমিলি করে দিয়েছে। হরে কামান্য পশু পাথরিক শক্তি অহংকারে তুই অদত্ত আয়নার মতো হাসছে, কিন্তু হাসি তোরে বেশি দিন চলবে না। একদিন মহাপাপের ভারে তুই চলে যাবি ধ্বংস করালে পাহাড়ে। তার আগেই তোর স্থান হবে ওই সারা অন্ধকের পূজাগারে। এত সহজে মৃত্যু তোর জন্য নয়। শালা তোর বোনটা আমার অনেক অনেক ক্ষতি করে চলেছে। তাই তোকে আমি ভীষণ ভয়ঙ্কর ভাবে শাস্তি দেব। बोलिए बॉस। ওর চোখ দুটো তুই কেড়ে নে। नहीं साहब, ये हमसे नहीं होगा। अच्छा माफ कीजिए बॉस, ये काम हमें बिल्कुल पारबे ना। হুঁশিয়ার আছে। তুই আমার কথা না শুনলে শালা তোকে আমি কুত্তার মতো একটু একটু করে খুলি ফেলব। नहीं नहीं, दूसरा सवाल नहीं, अपना जान के लिए ये काम हम जरूर करबे। আরে 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 কি হলো? তোমার হাতগুলো কাঁপছে কেন আমার করে? हमार विवेक जी हमारे दिले छबल मारचे बॉस। ये आपने अच्छा नहीं किया बॉस, अपना दुश्मन का बदला लेते। मैं जैसा बेगुनाह आदमी को गुनाहगार बनाया, अल्लाह तो कभी माफ नहीं करेगा बॉस, कभी नहीं कभी नहीं। শালার উজ্জারটা দেখছি একটু একটু করে প্রতিবাদী হয়ে উঠছে। যে কোনো সময় রাষ্ট্রের শালা বেইমানি করতে পারে তার আমি শালা আমি অন্ধকার কি ভীষণ অন্ধকার, আমার দুচোখের সমস্ত আলো কেড়ে নে, শয়তানটা আমাকে কালো অন্ধকারে ঠেলে দিল। এবার তুই তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যা। শরীর গায়ে সহজ মরে না, আমি কার্গিল যুদ্ধের বিজয়ী সৈনিক, মরণ বিজয় করে আমি ফিরে এসেছি। আবার আমি এক মহাসংগ্রামে নামব, যে সংগ্রামে শেষ হবে তোমাদের মতো খুনি আর চোরাচারীদের অস্তিত্ব। তাই নাকি? দেশের যুব সমাজ, তোমরা তাকিয়ে দেখো, দেশের কিছু ছাত্রন্যাসী মানুষ স্বাধীন ভারতের অসহায় জনগণকে ক্ষমতার নাগপাশে বন্দী করে দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার বন্দী করছে। তোমরা ওঠো, জাগো, বিপ্লব ক্ষুদিরামের মতো, নেতাজি সুভাষচন্দ্রের মতো দেশের দলে শপথ নিয়ে এগিয়ে এসো। এসব শয়তানদের তোমরা দোষী টিপে মারো, দোষী টিপে মারো, দোষী টিপে মারো।
পালিয়ে এসেছি, কিন্তু পুলিশ আমায় হন্য হয়ে খুঁজছে। আমি পুলিশের গুলিতে প্রাণ দেবো, তবু আর ওই বন্দি জীবনে ফিরে যাবো না। কিছুতেই না, কিছুতেই না। একটি এখানেও পুলিশ। কোথায় পালাবো অতনু? যেখানে যাচ্ছি সেখানেই আমাদের ছায়ার মধ্যে দাঁড়া করে বেড়াচ্ছে। কিন্তু কিন্তু তুই তো জানিস আমি কোনো অপরাধ করিনি, তবে কেন আমাকে চোরের মতো পানি বেড়াতে হবে? কেন কেন কেন? বেশ, আমি যাচ্ছি অতনু। যেমন করে পারি অন্তত একবার শান্তনুদার সঙ্গে দেখা করব, তারপর না হয় পুলিশের গুলিতে। চললাম চললাম রে অতনু। জানি না আবার তোর সঙ্গে দেখা হবে কিনা। ভালো থাকিস। চললাম চললাম অতনু। সাবধান অতনু, পালিয়ে তুমি বাঁচতে পারবে না। ওভাবে পালিয়ে যাওয়া অন্যায়। আমার কথা না শুনলে আমি কিন্তু তোমাকে গুলি চালাতে বাধ্য। আমার হাতটা ছেড়ে দিয়ে বলছি অতনু, সৈকত আজ ফেরারি করে দিই। ওকে অ্যারেস্ট করা আমার নৈতিক কর্তব্য। আমি কি করলাম? মুহূর্তের উত্তেজনায় বাবা ভাইটাকে আমি কিন্তু কিন্তু সৈকত এমন ভুল কাজ করলো কেন? আমি যে মুক্তির জন্য আপনার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু জেল থেকে পালিয়ে আমার সব চেষ্টা ব্যর্থ করে দিল। না, যেমন করে হোক সৈকতকে আমায় বাঁচাতে হবে। কিন্তু যেমন করে হোক কি হচ্ছে কাকা বাবু? আপনি এমন হন্তদন্ত হয়ে ছুটে আসছেন কেন? সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। রজনীর শ্বশুর আর তার পাগলাতে স্বামী মিলে অত্যাচার করে আমার রজনীকে উন্মাদ করে দিয়েছে বাবা, উন্মাদ। কি বললেন কাকা বাবু? রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছে মানে? শুধু তাই নয় শান্তনুদা, শুধু তাই নয়, আমাকে ওরা একটু চোখের দেখাও দেখতে দেয়নি। হাতে পায়ে বেড়ি লাগিয়ে ওরা আমার দিদিকে একটা বদ্ধ ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখেছে। তুমি কি বলছো রজত? আমার মেয়েকে বাঁচাও বাবা, শান্তনু, আমার মেয়েকে তুমি বাঁচাও। আপনি শান্ত হন কাকা বাবু, আপনি শান্ত হন। বাবাকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না শান্তনুদা। দিদির বিয়ের রাতে এত বড় একটা অঘটন ঘটলো, আর সেই অঘটনের মাঝে নিয়তি আর একটা অঘটন ঘটিয়ে দিদিকে একটা বদ্ধ পাগলের হাতে তুলে দিল। তুই ঠিকই বলেছিস রাজা। যদি আমার রজনী লগ্ন ভ্রষ্টা হতো, তাতে আর কিছু না হোক, এভাবে তো অনুবাদ হতে হতো না বাবা। প্লিজ প্লিজ কাকা বাবু, প্লিজ আপনি শান্ত হন। আমি আপনাকে কথা দিচ্ছি, ওই শয়তানের দল রজনীকে যেখানে লুকিয়ে রাখুক না কেন, আমি তাদের হাত থেকে রজনীকে উদ্ধার করে আমি তার সুচিকিৎসার ব্যবস্থা করব। আর সেই সঙ্গে আমি সাজা দেবো ওই সমস্ত বধূ নির্যাতনকারী আধুনিক সমাজে আধুনিক দানবীদের। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না, তাই তো ওরা ষড়যন্ত্র করে আমাকে পাগলা করে বাঁচতে চাই। না না, সব ষড়যন্ত্র যা ছিন্ন করে আমি আমার স্বামীকে নিয়ে। দিদি, জামাই বাবু, মা বাবু, সর্বনাশ হয়ে গেছে বৌমা। ওই চৌরাস্তার মোড়ে প্রভাত বাবা জীবন। কি হয়েছে? কি হয়েছে আমার স্বামী? বলুন বলুন মা বাবু, কি হয়েছে আমার স্বামী? প্রভাত গাড়ি চাপা। আমি শান্ত হও বৌমা, অ্যাক্সিডেন্ট এমন কোনো মারাত্মক হয়নি, হয়তো বেঁচে যাবে, শুধু পা দুটোই বোধ হয় কেটে। আমি চুপ করুন, আমি শুনতে পাচ্ছি না, আমি আর শুনতে পাচ্ছি না। এভাবে ভেঙে পড়ো না বৌমা, মনকে শক্ত করো। প্রভাতের কাছে আমি হাসপাতালে চললাম, তুমি শীঘ্রই জামাইবাবু প্রদীপ আর সুদীপকে পাঠিও।
হয়তো হয়তো রক্ত। আমি দেবো, যত রক্ত লাগে আমি দেবো। আপনি আমায় নিয়ে চলুন মামা বাবু, আপনি আমায় নিয়ে চলুন। না বৌমা না, তুমি সেখানে যেও না। আমাকে দেখলে তুমি নিজেকে স্থির রাখতে পারবে না। নিশ্চয়ই পারবো মামা বাবু। আমি পাশে না থাকলে কে তাকে সুস্থ করবে? আপনি আমায় বাধা দেবেন না মামা বাবু। আমি আমার স্বামীর কাছে চলবো। আমার দীর্ঘদিনের লোভের পাখিটাকে প্রতারণার চাল ফেলে আমি স্বীকার করে নিলাম। এবার আমি তীর ছুড়ব আমার কামনার তীর, আর সেই কামনার তীরে চর্চরিত হয়ে ওই তীর বৃত্ত পাখিটা মরণ যন্ত্রণায় ছটফট করবে। আর তখন আমি বলবো, আরে ভোলা মন কয় কি? আচ্ছা বাবা প্রদীপ, আমার কাজ তো আমি করে দিলাম, বাকি তোদের মা ও ছেলের পালা। সে তুমি ভেবো না মামা, হাবার সঙ্গে শেষ বোঝাপড়াটা আমি আজই করব। এবার তাহলে আমি চলি। কিন্তু মামা সেই 25,000 টাকাটা? হাই ভোলা বোন কয় কি? আরে সেটা তো ওই পাখিটাতে খাঁচায় ভরতেই শেষ হয়ে গেছে। আরে দুদিন পর তুই লাখ লাখ টাকার মালিক হবি। হাজারের দিকে আর নজর কেন বাবদুন? চলি কেমন? হ্যাঁ, শালা শুয়োরের বাচ্চা মামা, কমিশনের উপরে আবার সাব কমিশন নিয়ে গেল। কাজটা আগে কমপ্লিট করি, তারপর তোমাকে আমি কলা দেখাবো, কাঁচকলা। বাবা প্রদীপ, আমার হাতের আঙুলগুলো কেমন ফুলা ফুলা লাগছে, সোজা করতে পারছি না। দেখ না বাবা, হাতগুলো কি হয়েছে। এ কি, আঙুলের ডগগুলো তো দগদগে ঘা হয়ে গেছে। এ তো কুষ্ঠরোগ মনে হচ্ছে। না না, ও কথা বলিস রে বাবা, আমার কষ্ট হতে পারে না। দেখ না, একটু ভালো করে দেখ না। আহ, আবার কাছে আসছো কেন? ও সব ছোঁয়াচে রোগ, যাও সরে যাও বলছি। আর ঘরে তুমি কোনো জিনিসে হাত দেবে না। কি বললি? এ কথা তুই বলতে পারলি বাবা? আমি যে তোর মা। মা বলে তোমাকে আমি ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি, কিন্তু তোমার এই রোগটাকে তো আমি ভালোবাসতে পারি না মা। যাও চলে যাও এখান থেকে। তোমাকে দেখে ঘৃণায় আমার গা ঘুলিয়ে যাচ্ছে। এবার থেকে আর তুমি ভেতরে আসবে না। আজ থেকে তুমি ওই বাইরের ঘরটাতে থাকবে। কি বললি? তোর জন্য আমি এত কিছু করলাম, আর অথচ তুই আজ আমাকে। না না, ঠিকই তো হয়েছে। এতদিন আমি পাপ করেছি, ঈশ্বর তারই উপযুক্ত সাজা দিয়েছে। তুমি যাবে এখান থেকে। বেশ, আমি যাচ্ছি। ওগো ওগো মায়েরা, এখানে যে সব সৎ মায়েরা আছে, তারা যেন কখনো সৎ ছেলের পরে নির্যাতন না করে। ঘৃণ্য অর্পণের লোভে যারা পুত্র বধূর উপর নির্যাতন করে, তারা সত্যকে দেখে যাও। পাপ কখনো পাপকে রেহাই দেয় না গো। পাপ কখনো পাপকে রেহাই দেয় না, রেহাই দেয় না। ভুল মা, ভুল। তোমার কথা সম্পূর্ণ ভুল। তোমার চেয়ে আমি অনেক বেশি পাপ করেছি, কিন্তু কই আমায় তো কেউ কোনো শাস্তি দেয়নি। আমি দেব শাস্তি। একই কুত্তার মুখে হঠাৎ সিংহের হুঙ্কার। উত্তর দে, রজনী কোথায়? আমি কি জানি, হয়তো ঘরে কোথাও রয়েছে। না নেই, তুই আর মামা যুক্তি করে কোথাও ওদিকে পাচার করছিস। কে কে বলেছে এ কথা? মা বলেছে। মিথ্যে বলেছে। এখনো বল, নইলে তোকে সত্যি সত্যি আমি খুন করে ফেলবো। বিশ্বাস কর, বিশ্বাস কর, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তুই সব জানিস, কিন্তু সহজে তুই বলবি না। আর আমরা আজ তোকে সহজে ছাড়বো না। প্রয়োজন হলে আজ আমরা তোকে পিটিয়ে মেরে ফেলবো। আমি আবারও বলছি, বৌদি কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। দাদা, কেন তো মিছি মিছি আমাকে সন্দেহ করছো? দাদা, ও আমাদের সহজে মানবে না। চলো চলো। আমি তোকে শেষবারের মতো বলছি রে জানোয়ার, বল বল রজনী কোথায়? বল। সত্যি বলছি, আমি
এই মাত্র কতক গুণগুণ্ড বৌমাকে জোর করে ধরে গাড়িতে তুলে নিয়ে গেছে। আমি বাধা দিতে গিয়েছিলাম বলে ওরা আমাকে এইভাবে মেরেছে। শিগগির চল বাবা, শিগগির চল, ওই পুলিশে খবর দিয়ে বৌমাকে উদ্ধার করতে হবে। এসব বাবা আর বাইরে ষড়যন্ত্র। তুই কি বলছিস বাবা? তুই কি বলছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ, আরো অনেক ঘটনা আছে, সেসব শোনার মতো এখন সময় নেই বাবা। আগে রজনীকে উদ্ধার করতে হবে। শোন জানোয়ার, তোদের ফসলে জমা হয়ে আছে কত মৃত মানুষের হাড়, হিসাব কি তার? করেছিস তোরা, দেখেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আমি হিংস্র মানবিকতায় যদি আমি কেউ হই, এই স্বজন হারানো মহাশ্মশানে আমি খেলবই। শোন জানোয়ার, আমার রজনী যদি কিছু হয়ে যায় তোকে ছাড়বো না। আয় শুধু পায়। আপনি এসেছেন দারু বাবু, আপনি এসেছেন। এই মাত্র কতকগুলো গুন্ডা বৌমাকে জোর করে ধরে গাড়িতে তুলে নিয়ে গেছে। আমার বাবা বাজার দিয়ে গিয়েছিল বলে গুন্ডেরা বাবাকে মারধর। মিথ্যে বলে সাধু সাজবার চেষ্টা করো। আপনি কি বলছেন দারোগা বাবু? আপনি কি বলছেন? আমরা মিথ্যে বলছি? মিথ্যে বলতে আপনি আর আপনার অত্যাচার করে আপনারা আমার মেয়েকে ধন্যবাদ করে দিয়েছেন। কে এসব মিথ্যা কথা কে বলেছে আপনাদের? কে আমি বলেছি। আমি ভেবেছেন মিথ্যের মেঘ দিয়ে সত্যের সূর্যটাকে আড়াল করে রাখবেন, তাই না? রজত, তুমি ভুল বলছো বাবা, তুমি ভুল বলছো। না 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 না, ভুল নয়। আমি বলছি স্যার, শুনুন, এরাই বৌদিকে কোথায় যেন পাচার করেছে। আমি বাধা দিতে গিয়েছিলাম বলে আমাকে কিভাবে মেরেছে দেখুন। ওর কোনো কথায় বিশ্বাস করবেন না স্যার। আমি বলছি ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যে তা আমি থানায় নিয়ে গিয়ে ঠিক বের করে নেব। চলুন থানায় চলুন। দাঁড়ান 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 বাবু, এই নির্দোষ মানুষগুলোকে সাজা না দিয়ে আপনি এই শয়তানকে সাজা দিন। মা ভয়ঙ্করী, হ্যাঁ, আপনি কি বলছেন জ্ঞান ঠাকুর? সেদিন তাহলে যা বলেছিলেন মিথ্যে মিথ্যে বাবা। সেদিন লোভের ছলনায় ভুলে মনুষ্যত্ব হারিয়ে আমি মিথ্যে কথা বলেছিলাম। আজ আমি সত্যি কথা বলছি। আমার ছেলে প্রদীপ আর আমার ভাই কৈলাস শর্মাই ওই বৌমাকে যেন কোথায় পাচার করে দিয়েছে। ভেবেছিস মিথ্যা বলে রেহাই পেয়ে যাবি? বল বল, আমার দিদিকে কোথায় পাচার করিস? বল বল শয়তান, বল। রজত, আইনকে তুমি কোনোদিন নিজের হাতে তুলে নিও না। ওর প্রাপ্য শাস্তি ও নিশ্চয়ই পাবে। আমাকে ক্ষমা করুন দারোগা বাবু। বাবা বাবা বাবা, বাঁচাও বাবা। ওর মতো পুত্রের মৃত্যু একমাত্র কাম্য। আমাকে ক্ষমা করেন বেআই মশাই। না ছিল আমরা ভীষণ ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু বেআইন সঠিক সময়ে সঠিক কথা না বললে কিন্তু হয়তো একটা অঘটন ঘটে যেত। অঘটন তো ঘটেই গেছে বেআই মশাই। বৌমা যে কোথায় কিভাবে আছে? ওগো, এর জন্য আমি দায়ী, তোমরা আমাকেও শাস্তি দাও। ভগবান আপনাকে যে শাস্তি দিয়েছেন তার কাছে আর কোনো শাস্তি যথেষ্ট নয়। দারোগা বাবু, আমার রজনীকে পাবো তো? ফিরে তো পেতেই হবে। ওই শয়তানের দল রজনীকে যেখানে লুকিয়ে রাখুক না কেন, আমি ঠিক খুঁজে বার করব। তবে তার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং সাহায্য আমার একান্ত প্রয়োজন। চলুন দারোগা বাবু, চলুন। আসুন আসুন আসুন, আমরা এই পুণ্যভূমি গ্রামের মাটির জন্ম নিয়ে এখানে আমরা কোন অন্যায় অত্যাচারীদের অত্যাচার সহ্য করব না। আসুন আমরা সকলে মিলিত হয়ে সেই সব অন্যায় অত্যাচারীদের বিরুদ্ধে করি প্রতিকার। ওই হিংস্র পিশাচটা লাল সাথে আমাকে ছুটে আসি। এখন আমি কি করি? হায় ঈশ্বর, আমি নিজে কি করে বাঁচাই? এখন আমি কি
কোনো ভয় নেই সুন্দরী, তোমার রূপ তোমার যৌবন আমার হাতে তুলে দাও, আমি তোমাকে রক্ষা করব। না না আমার ছেড়ে দিন, আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে অ্যাক্সিডেন্ট? আরে আমি বলছি তোমার স্বামীর কিচ্ছু হয়নি, কিচ্ছু না আমি যে বলে আরে ও কথা না বললে তোমাকে যে বাড়ির বাইরে আনা যেত না। তার মানে আমার সঙ্গে অ্যাক্সিডেন্টের কথা সব মিথ্যে। ও শয়তানটাকে যদি একবার আমি কাছে পেতাম। পাবে না, পাবে না। তোমার মামা বাবু আই মিন ওই কৈলাস শর্মা, তার ডিউটি ছিল তোমাকে বাড়ি থেকে বের করে এখানে নিয়ে আসা। সে তার কাজ কমপ্লিট করেছে, এখন আমার পালা। আমি ছেড়ে দাও, ছেড়ে দাও, কে আছো? আমার বাঁচাও! এই নিরয় তোমাকে বাঁচাতে কেউ আসবে না, তাই তোমাকে নিয়ে আমি। और कोई देना ना इज्जत अपनी कभी लूट करते पारবেন না। সাবধান রোজক, সাবধান রোজক, আমি এখনো বলছি সাবধান, তুই এখান থেকে চলে যাও। নেই, আপনি বহুত গুনাহ করেছেন, বহুত জেনারেল সত্যনাশ করেছেন, আল্লাহ आपको कभी माफ नहीं करेगा बस। ও রোজক, তোকে আমি